নমস্কার, আমি অভিক সাহিত্য সম্ভার গল্পের চ্যানেলে সকলকে স্বাগত। আমার এই নতুন প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলা সাহিত্যের যেসব অসামান্য সৃষ্টিগুলো রয়ে গিয়েছে ক্লাসিক সাহিত্য বা ক্লাসিক গল্পের, সেই গল্পগুলোই আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। শুরু করছি আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি থেকে বেছে নেওয়া তাসের ঘর। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু করছি আজকের গল্প, তাসের ঘর। অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল। কয়টা পিরিচ পেয়ালা, চাঁদনি ইত্যাদি রং চং করা সুদৃশ্য জিনিস। দাম নিতান্ত অল্প নয়, 4 টাকা। 4 টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেকটাই। তাই অমরের মায়ের হুকুম ছিল, সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুম্ব স্বজন এলে, ভদ্রলোকজন এলে বের করো। কলিকাতা প্রবাসী হরেন্দ্র বাবুরা দেশে আসিয়াছেন। আজ তাহাদের বাড়ির মেয়েরা আমাদের বাড়িতে বেড়াইতে আসবেন। তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ করিয়া গিয়াছে। মা বলিলেন, চায়ের সেটটা আজকে বের করো তো গৌরী। গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিত ভগ্নী। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল, 5টা কাপ রয়েছে কেন মা? আর একটা কাপ কি হলো? এই দেখো বাবু, সবে এই আমি বের করে আনছি, আমার দোষ দিও না কেন। বিরক্ত হইয়া মা বলি, দেখ না ভালো করে খুঁজে, ঘরের কোথাও আছে? পাখা উড়ে তো উড়ে যাবে না কোথাও। গৌরী সেটটা সেইখানে নাবাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল, পাকা হলো না কেউ খেয়ে ফেললো সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে কোথাও নেই। দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন, তোমার দোষ কি মা? আমার কপালের দোষ। তোমার চোখ কপালের ওপর তুলে কাজ করো, নিচের জিনিস পাও না। গৌরীর চোখ হয়তো কপালের উপরে উঠিয়াই থাকে, কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না। পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না। মা হাঁকিলেন, বৌমা, বৌমা। বৌমা অমরের স্ত্রী শৈল। উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল। সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল, আমায় ডাকলেন? শাশুড়ির বাসন অন্তঃপ্রাণ। সিন্দুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়া বাঁচিয়া আছে। পেয়ালার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তা কুড়ের মতো সশব্দে জ্বলিতেছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরদের না ডোমেদের? শৈল নীরবে দাঁড়াইয়া উত্তর করা তাহার অভ্যেস নয়। শাশুড়ি বলিলেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন, কি হলো? একটু নীরব থাকিয়া বধূ বলিল, ও আমি ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন, বেশ করেছো মা, কি আর বলবো বলো। সত্য কথা এমন অকপট ভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন, কাঁচটাকেও ফেলে দেবো আমি, টুরমার করে ভেঙে। রাগ গিয়া পড়িল চায়ের সেটের উপর। হইল সবই নীরবে সহ্য করে। সে নীরবেই দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিলেন, ভেঙেছ বলা হলো, বেশ হলো।
আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওপরের কাজ সেরে এসো গে, জল খাবারগুলো করতে হবে তো। শৈল উপরে চলিয়া গেল। কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল। শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল, বলিলেন, নাও, তোমাদের দেশের মতন খাবার তৈরি করো তো। হইল খাবারের সাজ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল, সমস্তর ভেতরেই মাছের পুর দেব মা? হ্যাঁ, মাছের পুর? হ্যাঁ, তা দেবে বই কি, বিধবা তো আর কেউ আসছে না। ময়দার ঠোঁয়ার ভেতরে মাছের পুর দিতে দিতে বলি, জানেন মা, এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না। আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেয় না, ওই আফগানিস্তান থেকে কাবুল সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বললেন, পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়া গায়ের সঙ্গে কি আর তুলনা হয়, না সেসব জিনিস পাওয়া যায়? কইল বলিল, পশ্চিমের সে হিং পাওয়া যায় না মা, কাবুলিরা যেসব নিজেদের জন্য আনে, শুধু বাবাকেই খুব খাতির করে কিনা, টাকা কড়ি অনেক সময় নেয়, তাই সে জিনিস দেয়। শুধু কি হিং, যখন আসবে তখন প্রত্যেকে আঙুর, বেদানা, নেশপাতি, বাদাম, হিং এইসব ছোট ছোট ঝুড়ি এক এক ঝুড়ি করে দিয়ে যায়। 5 জনের মিলে সে হয় কত? কাঁচা জিনিস অনেক পচেই যায়। ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদু স্বরে বলিল, এই এই আরম্ভ হলো এইবার, অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল। সত্য কথা, শৈলর ওই এক দোষ, বিনীত, নম্র, মিষ্টিমুখী, সুন্দরী বউটি প্রত্যেকটি কথায় তার বাপের বাড়ির তুলনা না দিয়ে আর থাকবে না। পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল। শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে। শৈলের শাশুড়ি বলিলেন, যা হোক তাই হোক না, আমার বউ ভালো হয়েছে, উত্তর করতে জানে না, দোষ করলে বকবো কি, মুখের দিকে চাইলেই মায়া হয়। হইল বলিল, ওর ছেলে স্ত্রীকে শাসন করে না কেন মা? জানেন মা, আমার দাদা হলে আর রক্ষে থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠাইয়া দিতেন। একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে, দাদা 3 মাস বৌদির সঙ্গে কথাই কননি, শেষে মা আবার বলে কয়েক কথা বলা। তবে দাদার আমার বড্ড বাতি, খদ্দরের কাপড় পরবে হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা এতটুকু, তামাক না, বিড়ি না, সিগারেট না, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধ হয় এবার মনে মনে একটু বিরক্ত হইয়া উঠলেন, বললেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো যেন মাছের পুরে কাঁটা না থাকে। হইল আবার, ছোট মাছ, কাঁটা বাছতে হাত চলে না মা, তবে এই হয়ে গেল। পড়ায় এক ঝাঁক সিঙ্গারা ছাড়িয়া দিয়া সে আবার বলিল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতেই দেয় না, 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন। কুঁচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাংস। শাশুড়ি বাধা দিয়ে বললেন, নাও নাও, ছেড়ে নিয়ে চুলটুল বেঁধে খেলোকে যাও। বেশ প্রসাধন হস্তে গৌরী কাপড় ছাড়িয়েছে। ননদ গৌরী প্রশংসা সমান দৃষ্টিতে ভাতৃজায়ার দিকে তাকিয়া বলল, উফ, রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে, আর আমাদের দেখো না, যেন কাঠ পুড়িয়ে। হইল বলিল, এই যে দেবার নয় ভাই, নইলে তোমাকেও দিতাম। আমার আর কি রং দেখছো, বাবা, মা, দাদা, আমার অন্য কোনো বোনেদের দেখতে, তবে দেখতে রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। গৌরী বিস্মিত হইয়া বলিল, বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা রং? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমি কালো। শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন,
আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছেন। হইল তাড়াতাড়ি মাথায় কাপড় টানিয়া দিয়া বলিল, এই যে মা, হয়ে গেছে আমার। ধনী কলকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল শয্যাভূষণ রূপে সমস্ত লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল। হইল হাসি মুখে প্রণাম করিল। ও বাড়ির গিন্নি বলিলেন, এই যে চাঁদের মতন বউ হয়েছে তোমার দিদি, লেখাপড়াটাও জানে নাকি? শৈল মৃদু স্বরে বলিল, স্কুলে তো পড়িনি, বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না, বাড়িতে পড়েছি, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপর। কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল। ও বাড়ির গিন্নি বলিলেন, কে জানেলা, আজকাল দেশের মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না। আমার বউরা তো কলেজে পড়ছিল সব, বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম। হইল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, তবে আমার বোনেরা সব ভালো করে পড়েছে। বাড়িতে দাদাই পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন, বছরে 500 টাকার বই কেনেন, বাংলা ইংরাজি। বিলেত থেকে ইংরাজি বই আনাবেন। কাজকর্ম যদি করতে বলেন মা, কাজকর্ম অবশ্যই বরাবরই বিজনেস আছে, সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন সম্মুখে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার অবকাশ নেই। কোথায় তোমার বাপের বাড়ি? এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়ই, আমাদের সেখানে 3 পুরুষের বাস হয়ে গেল। বাবা সেখানেই কন্ট্রাক্টারি করে। কিরকম পানটান আমি তো ঠিক জানি না, তবে মেজো ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা, তুমি বাবাকে বলো। পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজেই সেই খোলার বাড়িতে থাকেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়ান। মোটর কিনবেন না, এ করে চলবে না। বাবা বলেন, এ আমার পৈতৃক বাড়ি যেমন আছে তেমনই থাকবে, ভাঙবো না, অন্য কোথাও যাবো না। আর গাড়িও আমি কিনবো না, ছেলেরা বিলাসী হবে। আমি রোজগার করছি, তারা যদি না পারে। জানেন, লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবি সন্ন্যাসী। হইল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসি হাসি। প্রবাসিনী গিন্নি একবার শৈলের শাশুড়িকে বলিল, তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি, তোমাদের চেয়ে অনেক বড় ঘর। তত্ত্ব তলাশ করেন বিয়াইরা। বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয়। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন। তিনি মুখ বাঁকাইয়া বলিলেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপ এদের ওই। কিন্তু তত্ত্ব তলাশ দেখি না, আজ 2 বছর ওই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। হইল মুহূর্তে বলিয়া ওঠে, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধারণা। তিনি বলেন, যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে ঘরে আনবো। তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে, তখন তাদের আদর করব, সম্মান করব, আমরা বলবো। আর তত্ত্ব তলাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলিয়া উঠল, কি বললে বৌমা, তোমার বাবা আমাদের টাকা দেন? কখন, কোন কালে? শৈল বলিল, আপনাদের কথা তো বলিনি মা, ওকে জিজ্ঞেস করে দেখবেন, 150, 80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল। শুধু সব গ্রামবাসী নয়, উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসী, সেই দেশান্তরে এই সংবাদ রটিয়া যায়। অমরের মায়ের কথা যেন কাটা গেল। তিনি বললেন,
ভালো, অমর আসুক, আমি জিজ্ঞেস করব। কই, ওনার ঘরে তো আমি জানি না। ও বাড়ির গিন্নি বললেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। অমরের মা বলিলেন, সে নেবে কেন ভাই? সে নেওয়া যে তার অন্যায়, নীচ কাজ। ছি, শ্বশুরের কাছে হাত পাতা, ছি। অমর কাজ করে কলকাতায়, সেখানে যে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে। ব্যবসা হইলে ক্ষুদ্র তাহার আয়তন, সংকীর্ণ তাহার পরিধি, তবুও সে স্বাধীন। তাই মাসে 2 বার করিয়া বাড়ি আসিয়া থাকে। অমরের মা রোষ কয়েতিক নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রইলেন। ধনী কলকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে, সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না। শুধু তাহার সংসারের অসচ্ছলতায় নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই, তাহাকে মিথ্যাবাদিনী সাজাইয়াও বলিয়াছে। এ কয়েকদিন বধূর সঙ্গে এইরূপ বাক্যালাপ করেন নাই। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়। সদা সর্বদাই মুখে হাসিটা মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে। সংসারের নিয়ম, কাল অগ্নির উত্তাপও হারিয়া থাকে, মনের আগুনও নিভিয়া আসে। কিন্তু শৈলের দুর্ভাগ্য, শাশুড়ির মনের আগুন শিখা হ্রদ হইতে না হইতে ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল। পাড়ায় ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি চলিতেছিল, সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল। সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণেই শুনিয়া আসে। দিন 10 পরে কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল। শৈলের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কথাটা মিথ্যা বারবার সংকল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই। কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জাবোধ হইয়াছে। তাহার হাত চলে নাই, ঠোঁট কাঁপিয়াছে, চোখে জলও দেখা দিয়াছে। সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুঁইয়া ফেলিয়া দিয়াছে। হইল আপনার শয়ন কক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রইল। অমর আসিলেই সে তাহার পায়ে আছড়া খাইয়া পড়িবে। অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকাইয়া উঠিল। অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহির আসিয়া সে আশ্বস্ত হইল। ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয়, অমর বচসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত। এই 1/2 মাইল মালের ওজন 1/2 মণ 25 তোকে 2 আনা দিলাম, আর কত দেব? লোকটাও ছাড়িবার পাত্র নয়, সেও বলিতেছে, তখন আপনি ছুকিয়ে নেন নাই কেন মশাই? তখন যে একবারে হুকুম ছাড়লে। এই ইধারাও, আমাদের রেট 3 আনা করে দেন, দিতেই হবে। অমর বলিল, নিকালো বেটা হারামজাদা, নিকালো বলছি। এই নে পয়সা, কিন্তু এক্ষুনি নিকালো, সামনে থেকে বলছি। পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়িতে ঢুকিল। দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। 50 টাকা একজন মেরে দিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসেও 4টে পয়সার লোকসান। মাও বোধ করি প্রস্তুত হইয়াই দাঁড়াইয়াছিলেন। তিনি শান্ত অথচ শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, তার জন্য তোমার চিন্তা কি বাবা? বড়লোক শ্বশুর রয়েছেন, তাকে লেখো, তিনি পাঠিয়ে দেবেন। অর্থ না বুঝিলেও শ্লেষ তীক্ষ্ণ বাক্যাশয়ে আঘাত করিতে ছাড়ে নাই। অমর ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, তার মানে? মা বলিলেন, সেই জন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা, আমি শুনব। তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও, না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও? তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও, আর শ্বশুর তোমাকে টাকা পাঠিয়ে দেয় 150, 80
যেমন তোমার দরকার হয়। ক্লান্ত তিক্ত চিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল। সে বলিল, কে, কোন হারামজাদা হারামজাদি এ কথা বলে? মা ডাকিলেন, বৌমা। শৈলর চক্ষের সম্মুখে চারিদিক যেন তুলিতেছে। কি করিবে কি বলিবে কোন নির্ধারণই সে স্থির করিতে পারিল না। শাশুড়ি আবার বলিলেন, চুপ করে রইলে কেন, বলো, উত্তর দাও। শৈল বিহলের মতন বলিয়া ফেলিল, হ্যাঁ বাবা, দেন তো। অমর মুহূর্তে উন্মত্তের মতন দেওয়ালে মাথা ঠুকিতে আরম্ভ করিল। মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন। অমর বলিল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করিব না। মা কইলেন, আমার মাথা কাটা গেল হরেন বাবুর বাড়ির মেয়েদের কাছে, এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা। বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ হয় সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলের অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল। সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল। রাত্রি 12টার ট্রেনে শৈল দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল। শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন, এ কি শৈল, তুই যে এমন হঠাৎ? শৈল ঢোক গিলিয়া বলিল, কেন মা, আমাকে কি আসতে নাই? তোমরা তো আনলে না, আজই নিজেই এলাম। মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন, ওরে, আনতে কি অসাধ না আমার মনে ব্যথা হয় না, কিন্তু কি করব বল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন, বাবুর রোজগার কমে গেছে, বাজার নাকি বড় মন্দা, তার ওপর হৈমোর বিয়ে এসেছে, খরচ যে করতে পারছি না মা। শৈল অবকাশ পাইয়া অঝর ঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মা বলিলেন, সঙ্গে কে এসছে শৈল, জামাই? শৈল বিবর্ণ মুখে বলিল, না, আমার দেওর এসছে। কই সে? ও মা, বাইরে কেন সে, ঘরের ছেলে? ওরে দাই, দেখ তো, বড় দিদির দেওর বাইরে আছেন, ডাক তো, বল, মা ডাকছেন। শৈলর বুক দুরু দুরু করিতেছিল। কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল, সে যেন এখানে জলগ্রহণ না করে। কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর। দাই ফিরিয়া আসিয়া বললেন, কই, কেউ তো নেই। মা আশ্চর্য হয়ে বলিলেন, সে কি, কোথায় গেল সে? শৈল বলিল, তাকে ট্রেন ধরতে হবে মা, সে চলে গেছে। বিস্ময়ের ওপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন। ট্রেন ধরতে হবে, চলে গেছে, সে কি? শৈল বলিল, তাকে সিমলে যেতে হবে মা, একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে। যে ট্রেনে আমরা নামলাম ওই ট্রেনেই সে গিয়ে ধরবে, থাকবার তার উপায় নেই। মা অস্বস্ত হইয়া বলিলেন, ফেরবার সময় নামতে বলে দিয়েছ তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলল, বলে তো দিয়েছি মা, কিন্তু নামতে বোধ হয় পারবে না, খুব জরুরি কাজ কিনা। সিমলে থেকে কলকাতায় যাবে এক টাকার চিঠি নিয়ে, সময়ে পৌঁছতে না পারলে তো সব মিছে হবে। এই সময়ে শৈলর জ্ঞানোন্মেষী বরদাদা বাড়ি ঢুকিল। পরনে তাহার খদ্দর টত্য, কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি, গায়েও শৌখিন খদ্দরের পাঞ্জাবি, মুখে একটা বোরফ্লেক সিগারেট, হাতে কতগুলি মাছ ধরিবার উপকরণ। শৈলকে দেখিয়াই সে বলিল, আরে শৈল, কখন? হ্যাঁ? হাসি মুখে শৈল বলিল, এই তো দাদা, ভালো আছেন আপনি? হ্যাঁ, তা বেশ। কই তো, তুই নতুন লোক, খাস বাংলাদেশের মানুষ, কই দে তো ওই চারগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয়। মাছ ধরতে যাব আজ দেহাতে, এক জমিদারের তালাওয়ে।
শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল, চলুন না দাদা, একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারবেন একবার দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদের পুকুরে খুব বড় বড় মাছ, আধমন, পৌনেশের, 25-এর এক একটা মাছ। জানেন দাদা, তখন প্রথম গেছি একটা 18-এর কাতলা মাছ এনে দেওর বললে, বৌদি কুটতে হবে। ওরে বাপরে, সে যা আমার ভয়! এখন আর আমার ভয় হয় না। আধমন 25-এর মাছ দিব্যি কেটে ফেলি। যাবার ইচ্ছে তো হয় রে, হয়ে ওঠে না। কলকাতায় যাই, তাও অমর বাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না। আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম। শৈল বলিল, আচ্ছা দেখব, আমাদেরও কলকাতায় বাড়ি হবে এইবার। অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল, কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি? শৈল বলিল, জায়গা কিনেছেন, ধীরে ধীরে হবে এইবার। মা পুলকিত হইয়া প্রশ্ন করে, জামাই এখন বেশ পাচ্ছে না রে শৈল? শৈল মুখ নত করিয়া বলিল, দেশেও দালান করবেন। মাস দুয়েক পরে কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে। জামাই বা বেয়ান কেউই তো শৈলকে পত্র দেন না, সংবাদ লন না। তিনি স্বামীকে বলিলেন, দেখো, তুমি বেয়ানকে একবার পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি, শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক, তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক, পিতার প্রকৃতি সম্পর্কে অত্যুক্তি সে করে নাই। সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি। মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র লিখিলেন, আমি আপনার অনুগৃহীত ব্যক্তি। শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন। আশা করি, প্রার্থনা করি, সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝিতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে, শৈল কি অপরাধ করিয়াছে, কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই। সে কোনো কথা প্রকাশ করে নাই, তবুও এই দীর্ঘ 2 মাসের মধ্যে কই কোনো আশীর্বাদ তো আসিল না। শ্রীমান অমন বাবা জীবন তো কোনো পত্র দেয় নাই। দয়া করিয়া কি ঘটিয়াছে আমায় জানাইবেন, আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব। তারপর শেষে আবার লিখিলেন, অমর সংবাদ না দিলেও শৈলের নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম। কলকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল। আপনার মেজ ছেলের পরীক্ষার সুসংবাদ শুনিলাম, কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই। আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে। পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখ জল পড়িয়া গেল। মনে তাহার যে ক্রোধ বন্যি জ্বলিতেছিল, ইন্ধনের অভাবে সময়ক্ষেপে সে বন্যি নিবিয়া গিয়াছে। প্রতি পদে তাহার শৈলর প্রতিমার মতন মুখ মনে পড়িত। বলুক সে মিথ্যে, তবু মিষ্টি কথার সুরটি তাহার কানে বাজিত। আজ বেআইয়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদূরিত হইয়া গেল। শুধু বিদূরিত হইয়া গেল নয়, পুত্রবধূর উপর মন তাহার প্রসন্ন হইয়া উঠিল। পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেইখানটা পড়িলেন, কলিকাতায় বাড়ি ইত্যাদি। তিনি অমরকে পত্র লিখলেন। বেআই লিখিলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই, সে দোষ আমারই। শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে। পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। অমর আসিয়াছে, 10-12 সেরের একটা মাছ সে সঙ্গে আনিয়াছে। শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল।
বলিল, বড় জাতের মাছ বোধ হয় ধরা পড়েনি, এগুলো মাঝের জাত। ওই দিক হইতে ভাতৃজায়া বলিল, এই আরম্ভ হইল। শ্বশুরের বাড়ির অবস্থা ভালো আর কারোর যেন হয় না। রাত্রে অমরের নিকট শৈল নত মুখে দাঁড়াইয়াছিল। অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল, এসব কি বলতো? একটা বড় মাছ যেমন করিয়া হোক আনিবে। এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি। দেশে আমাদের 16 আনা, একটাও তো পুকুর নেই, অথচ ছি। আর এখানে মুক্তোর গয়নার চলন হইয়াছে, আমার জন্য ঝুটা মুক্তোর মালা 1 ছড়া। ও কি, কাঁদছ কেন শৈল? শৈল বিছানায় মুখ বুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল। এ কথা যে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়।